আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র বরাবর 10 দিন বাকি। এই 10 দিন কিভাবে তোমরা আসলে প্রিপারেশন নিবা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফিজিক্স পার্ট কিন্তু মেডিকেলের মধ্যে সবচেয়ে সহজ, কিন্তু তারপরও 20 কিন্তু অনেকেই উঠাইতে পারে না। হ্যাঁ, 20-এর মধ্যে 13-14 কিন্তু উঠানো যায়, মানে একবারে কম করে উঠানো যায়, কিন্তু 20-এর মধ্যে কেন জানি 19 উঠানোটাও অনেক টাফ। তো এখন এই শেষ সময়ে কিভাবে তোমরা পড়লে তোমরা মানে মিনিমাম 18-19 পেয়ে যাবা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এবং পাশাপাশি হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কি টপিক পড়বা সাজেশন আকারে দিয়ে দিব। তো পিডিএফও তোমরা পেয়ে যাবা, বাট শুধুমাত্র পিডিএফ পড়লে হবে না, কারণ ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু বলবো যেটা তোমাদের কাজে লাগবে। পিডিএফটা কিভাবে পড়বা এবং পিডিএফে প্রত্যেকটা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কোন স্টাইলে পড়বা, কোন স্ট্র্যাটেজিতে পড়বা, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা শুরু করব কোন চ্যাপ্টার দিয়ে? আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টারটা ভৌত জগৎ। তো ভৌত জগতের মধ্যে আমি জাস্ট 6টা টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি, এগুলো পড়বা তাইলেই হবে। এখন 6টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো যে আমাদের সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব, এগুলার যে সংজ্ঞা আছে এবং পার্থক্য আছে, এগুলো সবচেয়ে গুরুত্ব দিবা। কিসের প্রতি গুরুত্ব দিবা বলো দেখি? সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এগুলোর সংজ্ঞা এবং পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি পড়বা? বিভিন্ন ধরনের মাত্রা সমীকরণ, অনেক রাশি রয়েছে, কাজ, শক্তি, ক্ষমতা, এগুলোর কি পড়বা? মাত্রা পড়বা এবং হচ্ছে এসআই যে এককগুলো রয়েছে সেই এককগুলো পড়বা। আচ্ছা, তারপরে কি বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলো বইয়ের মধ্যে দেখবা অনেক বিস্তারিতভাবে লেখা। তোমরা একটা কাজ করতে পারো যে একটা আলাদা একটা পেজ দিতে পারো, একটা মাত্র পেজ, ওই পেজে হেডিং দিবা হচ্ছে ত্রুটি। ত্রুটি হেডিং দেওয়ার পর তুমি বই থেকে শূন্য ত্রুটির টপিকটা পড়ার পর শুধুমাত্র শূন্য ত্রুটি থেকে গুরুত্বপূর্ণ 3টা লাইন তুমি কি করবা? লিখবা। গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সংজ্ঞা বা তার পরিচয়, হ্যাঁ, শূন্য ত্রুটির কি, তারপর একটা হচ্ছে গিয়ে তার সম্পর্কে কোনো একটা লাইন, ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে তার একটা উদাহরণ। এরকম প্রত্যেকটা ত্রুটি নিয়ে 3টা করে লাইন লিখবা। তাহলে 1টা 2টা 3টা 4টা ত্রুটি আছে, 3 4 12টা লাইন হবে, এক পেজের মধ্যে হয়ে যাবে। এই পেজটা খুব ভালো মতো তোমরা পড়তে পারবা পরীক্ষার আগের রাতে, ঠিক আছে? সো এইভাবে তোমরা পড়বা যে প্রত্যেকটা যে ত্রুটিগুলা, হ্যাঁ, সেগুলোর কি উদাহরণ সহ কিন্তু। এবং সর্বশেষ আর আগেরটা সবার লাস্টেরটা হচ্ছে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে সেটা, এটা একবার জাস্ট চোখ বুলে যাবা। আর ম্যাথের মধ্য থেকে আমি বলবো অবশ্যই ভার্নিয়ার ধ্রুবকের ম্যাথেরটা দেখে যাবা, ঠিক আছে? একটাই মাত্র সূত্র। ওকে, এই ছিল আমাদের ভৌত জগৎ নিয়ে আলোচনা। নেক্সটে চলে যাচ্ছি ভেক্টর। ভেক্টরের মধ্যে অনেক কিছুই রয়েছে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এটা আমার একটু বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটা চাচ্ছি ক্লাসের মধ্যেই দেখাই দিই, এখানেই দেখাই দিই। সেটা হচ্ছে স্কেলার রাশিটা কি? স্কেলার রাশিটা হচ্ছে যার মান আছে কিন্তু কোনো দিক নেই, ঠিক আছে? আর ভেক্টর রাশির কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। তারপরে কি, স্কেলার রাশি যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে শুধুমাত্র মানের পরিবর্তন করলে কিন্তু হয়ে যাবে, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মান অথবা দিক অথবা দুইটাই, মানে মান পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, দিক পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, অথবা দুইটা যদি পরিবর্তন হয় তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? মান, দিক বা উভয়। তারপর তুমি যদি স্কেলার রাশিকে চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কি, তুমি যদি একটা অপারেশন করতে চাও সেক্ষেত্রে তুমি নর্মাল গাণিতিক যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেগুলো ব্যবহার করলেই হবে, যেটা আমরা রিয়েল লাইফে শিখে আসছি। কিন্তু ভেক্টর রাশিটা এরকম না। ভেক্টর রাশি যে a প্লাস বি, এটা কিন্তু মানে a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা কিন্তু নর্মাল a প্লাস b এর মতো না, ঠিক আছে? এখানে কিছু রুল আছে, সেটা হচ্ছে আমাদের লব্ধির বিভিন্ন রুল আছে, হ্যাঁ, এই আর কি। তার মানে এটা নর্মাল ভাবে করা যায়, আর হ্যাঁ, আর এটা নর্মাল গাণিতিক নিয়মে করা যায় না। তারপরে কি, দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু সর্বদাই স্কেলার পাওয়া যায়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে। মানে স্কেলার কখন হয়? ডট গুণফল করলে। স্কেলার কখন হয়? দুইটা ভেক্টর রাশি স্কেলার আমরা কখন পাবো? ডট গুণ করলে, ঠিক আছে? আর ভেক্টর কখন পাবো আমরা বলো দেখি? হ্যাঁ, যদি আমরা ক্রস গুণ করি, যদি আমরা ক্রস গুণ করি, ঠিক আছে? আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট চলে যাচ্ছি আমরা থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে আসলে বেসিক্যালি আসলে ম্যাথ আসবে, ওকে? তো কি টাইপের ম্যাথ, আর হচ্ছে যদি ম্যাথ না আসে তাহলে কি থিওরি আসবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে গতি। তো এই চ্যাপ্টারটা কিন্তু আসলে গতির চ্যাপ্টার। তো যেহেতু গতি, তো এই পুরো বই তোমাদের যত গতি আছে সব আমি একসাথে নিয়ে আসছি। যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত গতি রয়েছে, এটা অষ্টম অধ্যায়, সেটা আমি একবারে এটার সাথে কম্বাইন করে ফেলছি যে পর্যাবৃত্ত গতির উদাহরণগুলো কি কি? ঘড়ি কাঁটার গতি, বাষ্প, পেট্রোল, দোলনার গতি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তারপরে কি দোলন গতি। দোলনটা আসলে কি বলো দেখি? যে সরল দোলক, সে একটা নির্দিষ্ট সময় দিকে যায়, বাকি অর্ধেক সময় দিকে যায়। সো এটা উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি এবং দোলনার গতি।
তার পরবর্তীতে ঘূর্ণন গতি, ঘুরে আমাদের যে হচ্ছে পাখা থাকে সেটা কিন্তু ঘুরে, ঘুড়ি কাঁটা যে ঘুরে, হ্যাঁ সে হচ্ছে রিপিট হয়, বৃত্তাকার পথ তৈরি করে থাকে। তারপরে কি বিভিন্ন ধরনের প্রাস, এই প্রাস নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে, বাট ওটা সব ইঞ্জিনিয়ারিং টাইপেরই বেশি, মেডিকেল টাইপটা একটু কম। গল্ফ বলের গতি, বুলেটের গতি, তারপর হচ্ছে মিসাইলের গতি, তারপর চলন গতি। চলন গতি হচ্ছে যে রেলগাড়ি যে বগিটা থাকে সেটার গতিটা আঁকাবাঁকা পথে কিন্তু সে চলতে পারে। তারপর গাড়ির চাকার গতি ইত্যাদি হচ্ছে জটিল গতি। জটিল গতি জিনিসটা একটু বুঝায় বলি, যে ধরো তুমি নিজের সামনে আগাচ্ছ আবার ঘুরতে ঘুরতে আগাচ্ছ, এটা কিন্তু একটা জটিল গতি। মানে এখানে রৈখিক গতিও আছে আবার কৌণিক গতিও আছে, যেখানে রৈখিক গতি কৌণিক গতি দুইটাই থাকে সেটা কি জটিল গতি। তো তুমি এখান থেকে বাসায় কি পড়বা? বাসায় পড়বা হচ্ছে প্রাসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। প্রাসের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ বইয়ের মধ্যে খুব সুন্দর মতো দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বা, ঠিক আছে। তারপরে কি গতিসূত্র সংক্রান্ত গ্রাফগুলা, যেমন কোন একটা বস্তু যদি স্থির থাকে তখন তার গ্রাফটা কিরকম হয়, এরকম। এখন পরীক্ষাটা গ্রাফ আসবে না, মানে গ্রাফ আসবে না, কিন্তু সেই গ্রাফের যে বাংলা লাইন সেগুলা কিন্তু আসতে পারে। এই যে বাংলা লাইন, বাংলা লাইনটা আসলে কি, যে সময়ের সাথে সাথে স্মরণের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু পরিবর্তন হয় না, এটা যেমনি ছিল এমনি। সময় সাপেক্ষে দূরত্বের লেখচিত্র আনুভূমিক সরলরেখা, এইটা পরীক্ষা আসার মতো, যে এটা কিরকম সরলরেখা, তখন তুমি উত্তর কি দিবা, আনুভূমিক সরলরেখা। যদি সমবেগ হয়, যদি সমবেগ হয় তখন গ্রাফটা কিরকম হয়, মূল বিন্দু থেকে সে এইভাবে চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে বলো দেখি মূল বিন্দুগামী সরলরেখা। তখন সেটাকে আমরা কি বলবো, সমবেগের ক্ষেত্রে কি বলবো, মূল বিন্দুগামী। সমবেগের ক্ষেত্রে কি বলবো, মূল বিন্দুগামী। কিন্তু যদি সমবেগ না হয়ে সমত্বরণ হয়, খেয়াল করে দেখো, তখন সেক্ষেত্রে s = ut + ½ at স্কয়ার হবে, তার মানে s প্রপোর্শনাল টু t স্কয়ার। তখন কিন্তু সেটা সরলরেখা হবে না, তখন সেটা এইরকম বক্ররেখা হয়ে যাবে, ঠিক আছে। তখন সেটা এইরকম বক্ররেখা হয়ে যাবে, ওকে। আচ্ছা, এই যে বক্ররেখাটা, এটাকে আমরা, এটা গ্রাফটাকে আমরা কি বলবো, এটা গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত আবার দিয়ে শুনি, ওকে। আচ্ছা, তো এটা গেল। অনুরূপভাবে যদি প্রশ্ন আসে যে প্রাসেরটা কিরকম, উত্তর দিবা পরাবৃত্ত, অধিবৃত্ত দিও না, ঠিক আছে। আচ্ছা, এবার সর্বোচ্চ উচ্চতা রিলেটেড যা যা আছে, সর্বোচ্চ উচ্চতা রিলেটেড তুমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করো, এই ম্যাক্সিমাম যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টে কিন্তু তার গতি একমাত্রিক হয়, সেখানে সূত্র হইতেছে কি v0 cos আলফা, হ্যাঁ। তো তখন এই বরাবর আমাদের কি থাকে, একটা বেগ থাকে, ঠিক আছে, উপরে বরাবর কোনো বেগ থাকে না, আর এই বরাবর একটা ত্বরণ থাকে, তাহলে ত্বরণ এবং বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমরা একবার চোখ বুলাবা। তারপরে কি, নিউটনীয় বলবিদ্যা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলে আমার মতে সবচেয়ে বেশি প্রশ্ন এই পর্যন্ত আসছে নিউটনীয় বলবিদ্যায়, ঠিক আছে। চ্যাপ্টারটা বড় আর টপিক অনেক বেশি, কিন্তু সহজ আছে। যেমন আসবেই আসবেই মানে আসবেই, সেটা একটা টপিক হইতেছে আমাদের মৌলিক যে বলগুলো আছে না, এই বলগুলা, এগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। মৌলিক বলের যে সবলতাগুলা, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে। তারপরে হচ্ছে তোমার নিউটনের যে 3টা সূত্র রয়েছে, সেই 3টা সূত্রের যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিগুলো পড়বা। জড়তার ভ্রামক, জড়তা ভ্রামকের উদাহরণ শিখবা, ঠিক আছে। জড়তা ভ্রামক অনেকগুলো সূত্র আছে, এত বড় বড় উদাহরণ সূত্রগুলো লাগবে না, জাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদ তার উদাহরণগুলো দেখবা। পশ্চাৎ বেগের একটা ম্যাথ দেখবা, যেমন হচ্ছে তোমার এই যে mv প্লাস mv = 0, এই ম্যাথটা দেখবা, ঠিক আছে। পশ্চাৎ বেগের যে একটা ম্যাথ আছে না, mv প্লাস mv = 0, এটা বাসায় ভালো মতো দেখবা, ওকে। আচ্ছা, নেক্সট বাসায় ভালো মতো কি দেখবা, বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য। বলের ঘাতটা আর ঘাত বলের মধ্যে পার্থক্য মনে রাখার একটা টেকনিক হলো, এটা তো একটা বল, তাই না, তার মানে এখানে বলের সম্পর্কে যা জানো তা দিয়ে দিবা, মানে এটার একক হবে নিউটন, এটা মাত্রা কত, ml² × 10⁻², ঠিক আছে, এইভাবে দিয়ে দিবা। আর ঘাত আর বলের ঘাতটা হচ্ছে যে 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 ft, তার মানে বলের ঘাতের একক হবে নিউটন সেকেন্ড, তারপর মাত্রা কি হবে, ওই বলের মাত্রা ইনটু সময়ের মাত্রা, এইভাবে তোমরা ক্যালকুলেশন করে দিয়ে দিবা, ঠিক আছে। সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক বলের মধ্যে যে পার্থক্য রয়েছে, লিফটের আপাত ওজন, এটা আবার গুরুত্বপূর্ণ, যে লিফটের আপাত ওজন দিয়ে কিন্তু চাইলে ম্যাথও স্যারে দিয়ে দিতে পারে। তো বস্তু যখন উপরে উঠে তখন কি হয়, g+a হয়, যখন নিচে নামে তখন g - a হয়। কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বলের উদাহরণ, যখন কোন একটা বস্তুকে তুমি সুতা দিয়ে ঘুরাও, এটা কিন্তু কেন্দ্রমুখী বল একটা উদাহরণ হতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা ব্যবহারও পড়বা, সংজ্ঞা পড়বা। আর জড়তা ভ্রামক যে বলছিলাম, ওগুলোর মধ্যে থেকে বেছে বেছে আমি দিচ্ছি, এই যে এগুলো পড়বা, হ্যাঁ। পাতলা বৃত্তাকার চাকতি, নিরেট গোলক আর ফাঁপা গোলক, অনেকগুলো আছে, প্রায় তোমার 10টার উপর আছে, ওখান থেকে আমি জাস্ট ইম্পর্টেন্ট 1 2 3 4টা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। এখানে কাজ আছে, শক্তি আছে এবং ক্ষমতা আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শক্তি, একটা একটা করে আলোচনা করব। এবং কাজ, কাজ জিনিসটা আসলে কি, W = F.S, তার মানে বলের সাথে সরণের কি হবে, ডট গুণফল হবে। ডট গুণফল হলে cos থিটা চলে আসে, ঠিক আছে। তাইলে যেহেতু cos চলে আসতেছে, সো cos এর ক্যারেক্টারিস্টিক হবে, যদি আমাদের থিটাটা 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হয়,
শূন্য থেকে 90 ডিগ্রির ভিতরে হয় তাহলে কিন্তু সেটা ধনাত্মক হয়। খেয়াল করছো? কারণ cos 0 ডিগ্রির মান 1, এটা একটা ধনাত্মক। এখন cos 90 এর আগ পর্যন্ত সব ভ্যালুই ধনাত্মক। কিন্তু cos 90 এর মান কিন্তু 0 হয়ে যায়। সো তুমি ধরো এদিকে বল প্রয়োগ করলা, তুমি সরণ হলো এইদিকে। তখন তুমি বলবা কোনো কাজ হয় নাই। ক্লিয়ার? কারণ কি? অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি আর cos 90 মান 0 এর জন্য। আচ্ছা। তারপরে আসলে কি আমাদের হচ্ছে ঋণাত্মক কাজে আমরা চলে যাই। ঋণাত্মক কাজ কখন হয়? যখন 90 এর চাইতে বড় হয়। যখন আমাদের কি হয়? অ্যাঙ্গেলটা 90 চাইতে বড় হয় কিন্তু 180 চাইতে ছোট হয়। খেয়াল করে দেখো 180 বা 180 চেয়ে ছোট। ধরো 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত? -1/2। তো এটা একটা নেগেটিভ। তাহলে আমাদের তখন কাজটা কি হয়ে যাবে? ঋণাত্মক কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আর শূন্য কাজ তো আমি মাত্রই বললাম। শূন্য কাজ যে শুধুমাত্র থিটা মান 90 ডিগ্রি হলেই হয় তা না। কারণ যেহেতু w = f.s, সো তোমার s এর মান যদি 0 হয় তাহলেও কিন্তু w এর মানটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেয়াল কিন্তু ধাক্কা দিতেছে, দেয়ালে তো কোনো সরণ হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা। তারপরে কি বলো? সংরক্ষণীয় অসংরক্ষণশীল বলের পার্থক্য। সংরক্ষণশীল বলটা কি? যে তুমি বল প্রয়োগ করে ঘুরে আবার আগের জায়গায় আনলে সেটা কি টোটাল বলটা 0 হবে। ঠিক আছে? বা হচ্ছে A থেকে তুমি B তে নিতে যে পরিমাণ বল লাগে, B থেকে A তে নিতে সেম পরিমাণ বল লাগে। ঠিক আছে? আচ্ছা। আর অসংরক্ষণশীল বলের দুটার মধ্যে বা এটা তোমরা আরেকভাবে বলতে পারো যে এইখানে মোট গতিশক্তি সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তিটা সমান থাকে সংরক্ষণশীল বলে, বাট অসংরক্ষণশীল বলে থাকে না। শক্তির অনেক ধরনের রূপান্তর আছে, যে আমরা যখন হাত ঘুষি তখন কি হয়ে থাকে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়, বৈদ্যুতিক বাতিতে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়, তারপরে হচ্ছে তোমার টারবাইনে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়, মাইকে কোন শক্তিতে কোন শক্তি, এগুলো একটু বাসায় ভালো মতো পড়ে নেবে, একটা ছক আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে তোমার মহাকর্ষের যে সূত্র আছে এবং ব্যবহার আছে। মহাকর্ষ সূত্র দিয়ে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। এটা পড়বা। তো যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আমি ক্লাসে পড়ে দিব, এর জন্য ডিটেলস নিয়ে আসছি। অভিকর্ষ ত্বরণ পরিবর্তনে কিন্তু তিনটা কারণ রয়েছে। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া এবং পৃথিবী ঘূর্ণন ক্রিয়া। তারপরে কি স্থানভেদে জি এর মানের তারতম্য হতে পারে। কিরকম? পৃথিবী পৃষ্ঠ হতে উপর দিকে গেলে জি এর মান কিন্তু কমে, এটা মাথায় রাখবা। উপরের দিকে গেলে জি এর মান কমে, আবার নিচে গেলেও জি এর মান কমে। ঠিক আছে? তাহলে পৃথিবীর অভ্যন্তরে গেলেও কমে। খেয়াল করছো? তুমি উপরের দিকেও যাইতেছো, তোমার জি এর মান কমতেছে, তুমি নিচের দিকেও যাইতেছো, তাও তোমার জি এর মান কমতেছে। বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে জি এর মান কিন্তু বেশি হয়। এটা কারণটা কি? কারণ হচ্ছে ফর্মুলা, যে আমরা সবাই জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। মনে রাখবা মেরু অঞ্চলের জন্য আর এর মানটা কি হয়? কম হয়। মেরু অঞ্চলের জন্য আর এর মানটা কম হয়। ফলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক, সো আমরা বলবো আর এর মান কম হলে জি এর মান বেশি হয়, এর জন্য মেরু অঞ্চলে জি এর মানটা বেশি হয়। আর বিষুব অঞ্চলে আর এর মানটা বেশি হয়, এর জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো জি এর মান কমে যায়। হ্যাঁ, তো বিষুব অঞ্চলের জন্য হচ্ছে 9.78 আর মেরু অঞ্চলের জন্য হচ্ছে 9.83। আচ্ছা, অক্ষাংশ যদি বাড়ে তাহলে জি এর মানও বাড়ে। এটা কেন? কারণ হচ্ছে আমাদের যে ফর্মুলাটা, যে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এই সূত্রটার কারণে আমরা বলতে পারবো যে যদি অক্ষাংশের ভ্যালু বাড়ে, এই সূত্রটার কারণে আমরা বলতে পারবো যে এই যে খেয়াল করো, এই সূত্রটার কারণে যদি তুমি ল্যামডার মানটা বাড়াতে থাকো তখন আস্তে আস্তে কি ঘটনা ঘটবে বলো দেখি? কজ ল্যামডা। খেয়াল করো, যদি তোমার ল্যামডা মান 0 ডিগ্রি হয় তখন কি হবে? এই ভ্যালুটা কি ম্যাক্সিমাম হবে। তার মানে জি থেকে অনেক কিছু বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এই ভ্যালুটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? সো ল্যামডা মান 0 ডিগ্রি হলে জি প্রাইমের মানটা সবচাইতে কম হচ্ছে। ওকে? আচ্ছা, বাট ল্যামডার মান যদি 90 ডিগ্রি হয় তখন সেক্ষেত্রে কি হবে? এই মানটা বেশি হবে। তাহলে আমাদের লাইনটা তো হয়ে গেল যে জি এর মানটা আমাদের বাড়তেছে, অক্ষাংশ বলে জি এর মানটা বাড়তেছে। ভূপৃষ্ঠে জি এর মান কিন্তু সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান জেনে কিন্তু আমরা চাইলে তার গড় যে ঘনত্বটা আছে রো, সেটা বের করতে পারি। আচ্ছা, এবার উৎক্ষেপণ বেগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। যে তুমি কোন একটা বস্তুকে ধরো তুমি নিক্ষেপ করলা, এখন ওটার বেগ যদি 7.88 এর চাইতে যদি বেশি হয় কিন্তু 11.2 এর চাইতে যদি কম হয় বা মুক্তিবেগের চাইতে কম হয়, তখন কিন্তু বস্তুটা উপবৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে। কোন পথে? উপবৃত্তাকার পথে। কোন পথে? উপবৃত্তাকার পথে পৃথিবীকে সে কিন্তু প্রদক্ষিণ করবে। কইরা সে কি করবে? অবশেষে সে আবার পৃথিবীতে ফিরে আসবে। যদি ভি এর মান 7.88 হয় তাহলে বৃত্তাকার পথে, তাহলে কিভাবে হবে? বৃত্তাকার পথে সে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। কিসের মতো? কিসের মতো? চাঁদের মতো। কিসের মতো? চাঁদের মতো। ওকে? আচ্ছা, উৎক্ষেপণ বেগ যদি 7.8 এর চাইতে বেশি হয় এবং যদি 11.2 এর চাইতে, এটা অ্যাকচুয়ালি লেস হবে, এখানে একটু এটা লেস হবে, হ্যাঁ, এটা ভুলে গ্রেটার দেন বলে ফেলছি। আচ্ছা, যদি 7.8 এর চাইতে যদি বেশি হয় এবং যদি 11.2 এর চাইতে কম হয় তখন সেক্ষেত্রে কি হবে? সেটা ফোকাসে রাখবে, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে কি ঘুরতে থাকবে, উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যেটা স্যাটেলাইট করে থাকে। উৎক্ষেপণ বেগ যদি 11.2
কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগের সমান হয়, যদি এটা সমান হয়ে যায় তখন কি ঘটনা ঘটবে, যদি সমান হয়ে যায় তখন তা অধিবৃত্তাকার পথে পৃথিবীর পৃষ্ঠ ছেড়ে যাবে এবং তা পৃথিবীর আকর্ষণ থেকে অতিক্রম করে একবারে বাইরেই চলে যাবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার। ওদের সাথে চলে আসছি পথের গাঠনিক ধর্ম। তো এখান থেকে তোমরা পড়বা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি ম্যাথের কথা বলো আমি বলবো হচ্ছে এই যে বিকৃতির ম্যাথ আছে না, বিকৃতির ম্যাথটা, হ্যাঁ। তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কে যে বাংলা লাইনগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সংজ্ঞাগুলো আছে, এগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি শর্টের বাহিরে আসে তাহলে আমার মতে এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, ধারারেখ বৈশিষ্ট্য, প্রবাহের বৈশিষ্ট্য, বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখবা, ওকে। আর হচ্ছে ম্যাথ থেকে পয়জন অনুপাতটা দেখতে পারো, ম্যাথের মধ্যে থেকে পয়জন অনুপাত, ইয়ং এর গুণাঙ্ক, এগুলো পড়ো, আশা করি কমন পড়ে যাবে মেডিকেলে, ওকে। আর এখানে কিছু তোমাদের জন্য কিছু বাংলা লাইন দিয়ে নিয়ে আসছি, এগুলো তোমরা বাসায় পড়বে, এগুলো আমি এখন বলবো না। হ্যাঁ, সান্দ্রতার প্রয়োজনীয়তা, মানে কি কাজে সান্দ্রতা ব্যবহৃত হয়, চাপের প্রভাব কি, তাপমাত্রার প্রভাব কি, এগুলো বাসায় রিডিং দিবা, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, আর পৃষ্ঠটান, এটার একটা ইসাক স্যার একটা বই, একটা পেজ আছে যে একটা টপিক, তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়, পুরো একটা পেজে অনেক এমসিকিউ আছে, ঠিক আছে। মানে ওই একটা পেজের মধ্যে অনেক কিছু আছে, সেই পেজটা কিন্তু অবশ্যই পড়ে ফেলবে, হ্যাঁ। তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়গুলি, ওকে। আচ্ছা, নেক্সট, আর এগুলো একবার চোখ বুলিয়ে দিতে পারো, পৃষ্ঠ শক্তি বৈশিষ্ট্য, এগুলো একবার চোখ বুলিয়ে দিতে পারো। আমি মানে যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো হচ্ছে হেভি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট মধ্য থেকেও একবারে বেশি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন আমরা চলে যাব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে কি পড়বো বলো দেখি? পর্যাবৃত্ত গতি থেকে স্থানিক এবং কালিক পর্যাবৃত্ত যে উদাহরণ, স্থানিকটা কি, যেটা একটা নির্দিষ্ট স্থান পরপর রিপিট হয়, কালিকটা কি, নির্দিষ্ট সময় পরপর রিপিট হয়। বিভিন্ন ধরনের ত্বরণ রয়েছে, হচ্ছে তোমার গতির সাথে ত্বরণের সম্পর্ক রয়েছে, এক এক রকম গতির জন্য এক এক রকম হয়, এগুলো একবার রিভাইজ দিবা। কোন গতির জন্য কিরকম ত্বরণ হয় আমি একটা বক্স করে দিছি, এগুলো অবশ্যই ভাষায় ভালো মতো পড়বা। আর কি পড়বা, যে সরল দোলন গতি যে বৈশিষ্ট্য উদাহরণ ব্যবহারগুলো আছে সেগুলা, বিশেষ করে পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি, এই দুইটা একটু বেশি করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর কোথায় বেগ সর্বোচ্চ হয়, কোথায় বেগ সর্বনিম্ন হয়, মানে এই যে বক্সগুলো করে দিছি এগুলো তো এখন ক্লাসে বুঝাবো না, এগুলো তোমাদের বাসার পড়া। যে 10 দিন আমি বলে দিছি, আমি স্ট্র্যাটেজি বলে দিব যে কয়দিনে কি পড়বা, হ্যাঁ, এগুলো হচ্ছে বাসার পড়া তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে তরঙ্গ চ্যাপ্টার কিন্তু শর্টের বাহিরে, বাট শর্টের বাহিরে হইলেও ওইখানে প্রচুর এমসিকিউ আছে, বিশেষ করে একটা ছক আছে, এই ছকটা হেভি ইম্পর্টেন্ট, মানে কোনো কথা নেই, এটা সব পড়বা, এটা সব পড়বা। তারপর যদি বলো হেভি ইম্পর্টেন্ট কোনটা, এটা আমি কয়টা দাগা দিই, ফিসফিসানি, শ্রেণীকক্ষে, তারপরে হচ্ছে মানে এগুলো বেশি আসছে আর কি, হ্যাঁ, স্বাভাবিক, জেট প্লেন, আর হচ্ছে বজ্র, ঠিক আছে, এগুলো পড়বা। আর আর হচ্ছে তরঙ্গের দেখবা প্রায় অনেকগুলো 10টার উপর বৈশিষ্ট্য আছে, তরঙ্গের বৈশিষ্ট্যটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যটা, হ্যাঁ, যে একটা তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা বৈশিষ্ট্যটা। তারপর পরবশ কম্পন, এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট, পরবশ কম্পন অনুনাদের মধ্যে পার্থক্য, আর হলো মুক্ত কম্পন আর পরবশ কম্পনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এগুলা সবচেয়ে ভালো মতো করে পড়বা। আমি আবারও বলি, হলুদ দাগগুলো হচ্ছে মানে হেভি ইম্পর্টেন্ট, আর হলুদ দাগের বাইরে যেগুলো আছে এগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে আমি শর্ট সাজেশনকে আরো শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। বাট চেষ্টা করবো অবশ্যই এই সাজেশন একটা সিঙ্গেল শব্দ যাতে বাদ না যায় তোমাদের, ওকে। আচ্ছা, আর এখান থেকে পড়বা হচ্ছে বইয়ের মধ্যে দেখবা লাস্টের দিকে সবগুলো একসাথে আছে, তো ওইখানে প্রায় 20টার উপর সংজ্ঞা একসাথে আছে, হ্যাঁ। তো আমি দাগাই দিচ্ছি তোমাদের জন্য, যে হারমোনিক, শব্দোচ্চতা, ডেসিবেল, প্রমাণ তীব্রতা, সুরবিরাম, একষ্ঠক, মানে এগুলোর কি করবা, জাস্ট পরিচয়গুলো জানবে তাইলেই হবে, এটার সংজ্ঞাগুলো জানলে হয়ে যাবে। আর আদর্শ গ্যাস থেকে পড়বা হচ্ছে অবশ্যই বয়েল চার্লস এবং যে চাপের সূত্রটা রয়েছে তাদের গ্রাফগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোনটার গ্রাফ কিরকম, বয়েলের চার্লসগুলো হয় অধিবৃত্তাকার, এটা মাথায় রেখো, পরাবৃত্ত দিও না। বয়েল কিরকম অধিবৃত্তাকার, বয়েল কিরকম অধিবৃত্তাকার, বয়েল কিরকম অধিবৃত্তাকার, ঠিক আছে, অধিবৃত্তাকার। আর বাকিগুলো হচ্ছে তোমার মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। স্বাধীনতার মাত্রাগুলো তোমরা জানো, যে এক পরমাণুকের জন্য স্বাধীনতার মাত্রা, দ্বিপরমাণুকের জন্য, ত্রিপরমাণুকের জন্য, হ্যাঁ, স্বাধীনতার মাত্রাগুলো কত, এক পরমাণুর জন্য 3, দ্বিপরমাণুর জন্য 5 এবং ত্রিপরমাণুর জন্য 6, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এবং এখানের পাশাপাশি যে বাষ্প এবং গ্যাস, এই দুটোর মধ্যে কিন্তু বেসিক কিছু পার্থক্য আছে। আপেক্ষিক আর্দ্রতা কি কাজে ব্যবহৃত হয়, অনেকগুলো ঘটনা দেখবা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট নিয়ে কথাবার্তা। সেকেন্ড পার্টে চলে আসি। তাপগতিবিদ্যা থেকে একটা ছক আছে যে কোন থার্মোমিটার কি কাজে ব্যবহৃত হয়, এগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া পড়বা, কোন থার্মোমিটার কি কাজে ব্যবহৃত হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তাপমাত্রা বিভিন্ন যে স্কেল আছে, সেটা নিম্ন স্থির বিন্দু, উচ্চ স্থির বিন্দু, এগুলা এই ছকটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমের পরিচয়, মানে উন্মুক্ত সিস্টেমটা কি, উন্মুক্ত সিস্টেমটা হচ্ছে যে তোমার গ্যাস ধরো বাইরে চলে যেতে পারে, শক্তির আদান প্রদান হতে পারে, কিন্তু বদ্ধ সিস্টেমে কিন্তু শক্তির আদান প্রদান হয় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে প্রকাশ, তাৎপর্য, ব্যবহার,
কোনটি বালে ধনাত্মক হয়, কোনটি বালে ঋণাত্মক হয়, এগুলো কিন্তু পড়বা, ঠিক আছে? ডি কিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, এটার ম্যাথগুলো আর কি। হ্যাঁ, আর এটার পাশাপাশি ছোট্ট করে কয়েকটা সূত্র দিয়ে দিছি, জাস্ট একবার রিভিশন দিবা। হ্যাঁ, এই সূত্রগুলো জাস্ট কি করবা, একবার রিভিশন দিবা। আচ্ছা, তাপগতীয়বিদ্যার অনেকগুলো রাশি রয়েছে, যে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতির জন্য কোনো একটা নির্দিষ্ট জিনিস ফিক্স থাকে। যেমন তুমি যদি সমষ্ণের কথা বলো, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়ে থাকে, স্থির রাশি কোনটা, তাপমাত্রা, মানে তাপমাত্রা ফিক্স থাকে, সমষ্ণ, সমযোগ, উষ্ণ, ঠিক আছে? রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপটা ফিক্স থাকে, আর সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনটা ফিক্স থাকে, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপটা ফিক্স থাকে। ওকে, আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এক এক বিজ্ঞানী এক একভাবে কথাবার্তা বলছে, তো তোমরা সেগুলোতে ফোকাস দেবা। দ্বিতীয়টা যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, সমষ্ণ প্রক্রিয়ার শর্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রুদ্রতাপীয় প্রক্রিয়ার শর্ত কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, টেম্পারেচারটা ফিক্স থাকে, ফলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তনটা শূন্য হয়। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তনটা শূন্য হয়, ফলে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। হ্যাঁ, তো এগুলোর কিছু উদাহরণ আছে, সেগুলো বাসায় ভালো মতো পড়বা। সিপি এবং সিবির মধ্যে যে সম্পর্ক, যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি, আর সিপি বাই সিবি গুলো গামা, বিভিন্ন গ্যাসের জন্য গামার বিভিন্ন ধরনের মান রয়েছে, সেগুলো ভালো মতো পড়বা। ওকে, এরই মাধ্যমে আমাদের তাপগতিবিদ্যার সাজেশনটাও শেষ। আচ্ছা, নেক্সটে হচ্ছে তোমরা এখানে আরো কিছু জিনিসগুলো দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট একবার চোখ বুলাবে, এগুলো খুব হেভি ইম্পর্টেন্ট তা না, বাট অবশ্যই চোখ বুলে যাবা। হ্যাঁ, স্থির তড়িৎ থেকে কয়েকটা ছক দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু এই ছকগুলো ভালো মতো দেখবা। আর ছকের পাশাপাশি যদি বলো যে ভাই বৈশিষ্ট্য কি কি পড়বো, আমি বলবো সমবিভব তলে যে বৈশিষ্ট্যটা রয়েছে, এই বৈশিষ্ট্যটা ভালো মতো দেখবা, ঠিক আছে? সমবিভব তলের বৈশিষ্ট্য। আর এখানে আরেকটা ছক রয়েছে, যে ডাইলেকট্রিক, বিভিন্ন ধরনের পথ, ডাইলেকট্রিক পথ রয়েছে, সেই ডাইলেকট্রিক পথগুলা ভ্যালুগুলা পড়ে নিবা। ওকে, আচ্ছা, স্থির থেকে খুব বেশি কিছু আর তেমন কিছু আর আর হ্যাঁ, ধারকটার মধ্যে থেকে এই সূত্রগুলো দেখবা। হ্যাঁ, ধারকের মধ্যে থেকে কি দেখবা, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি। ধারকত্বের যে ফর্মুলা আছে, এটা বাড়াইলে এটা কত গুণ হয়, এটা কমাইলে এটা কত গুণ হয়। তারপরে যে শ্রেণী এবং সমান্তরালের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, পার্থক্য আছে, সেগুলো একবার দেখে নিবা। ওকে, আর চলতড়িৎ থেকে মানে ইঞ্জিনিয়ারিং হলে অনেক বেশি ম্যাথ আসতো, বাট তোমার এখানে আসবে কি, আসবে হচ্ছে গিয়ে যে যদি মানে ছোট ছোট যে সূত্রগুলো আছে না, পি গুলো ভিআই, তারপর পি গুলো ভি স্কয়ার বাই আর, ছোট ছোট যে সূত্রগুলো আছে, এগুলো প্রত্যেকটা সূত্র দেখে নেবেন। হ্যাঁ, এখানে সূত্র সবই পড়বা, আর সূত্র বাদ দিয়া একটা পার্থক্য দিয়ে দিছি, এই পার্থক্যটা পড়বা। ওকে, আর এটা পাশাপাশি জুড়ে যে তাপীয় ক্রিয়াটা রয়েছে, যে এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার, হ্যাঁ, এটা দেখবা। ওহমের সূত্র তো পারোই। হ্যাঁ, আর আসলে তেমন কিছু বলতে হচ্ছে ফিউজের যে টপিকগুলো রয়েছে, দেখো এখানে 1 থেকে 2 পেজ একটু বর্ণনামূলক আছে, তো ফিউজটা একটু ভালো মতো পড়বা। আর আপেক্ষিক রোধের যে ম্যাথটা রয়েছে, আর ইকুয়াল টু রো এল বাই এ, আপেক্ষিক রোধের যে ম্যাথ আর ইকুয়াল টু রো এল বাই এ, হ্যাঁ, যে এইটা বাড়াইলে ওইটা কত গুণ হয়, এটা কমাইলে ওটা কত গুণ হয়, এইগুলো কিন্তু ভালো মতো দেখে নিবেন। আচ্ছা, এবার আসি শর্টের বাইরের চ্যাপ্টার। শর্টের বাইরের চ্যাপ্টার তো অনেক ঝামেলাওয়ালা, তাই না? আমি দাগাই দিচ্ছি, তোমাদের জন্য টপিক নিয়ে আসছি, সাজেশন থেকেও সুপার সাজেশন করে দিচ্ছি। যেমন চৌম্বক বলরেখা বৈশিষ্ট্য হেভি ইম্পর্টেন্ট, বায়োট স্যাভার্টের চাইতে তোমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে হল প্রভাবটা ভালো মতো দেখবা, এটার প্রয়োগটা কি, মানে কি কি কাজে ব্যবহৃত হয়, এটা সংজ্ঞাগুলো দেখবা। হ্যাঁ, আর এটার পাশাপাশি এই যে এইখানে যতগুলো আছে, এগুলো সব ইম্পর্টেন্ট, মানে বৈশিষ্ট্যগুলা, যে স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য, অস্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো ভালো মতো দেখবা। তারপরে পার্থক্যগুলো, এটা প্রশ্ন ফাঁস একটা আসবেই, ফেরুচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বকের পার্থক্য থেকে একটা আসবে, আর এগুলো ছোট ছোট টপিক, এগুলো জাস্ট 1 লাইন 2 লাইন করে। হ্যাঁ, পঞ্চমদের একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে পঞ্চম যে অধ্যায়টা রয়েছে, এটা আমি এখান থেকে বলবো শুধুমাত্র যে ট্রান্সফরমার যে ম্যাথগুলো আছে না, ম্যাথগুলো দেখবা, ট্রান্সফরমার ম্যাথগুলো দেখবা, লেঞ্জের সূত্র বেসিকটা বোঝার চেষ্টা করবা, বইটা পড়ে লেঞ্জের সূত্রের বেসিক, এই যে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার যে তুলনাটা আছে, এই তুলনাটা তোমরা অবশ্যই জানতে পারো যদি ম্যাথটা বুঝো, ঠিক আছে? আর এখান থেকে আর তেমন কিছু বলতে, বৈশিষ্ট্য আর শর্তটা দেখবা। হ্যাঁ, আবেশ তড়িৎচালক বলের। আচ্ছা, তারপরে কি, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটা শর্টের বাইরের চ্যাপ্টার। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে পড়ার মতো যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক বলেন, সেটা হচ্ছে 1/f সমান সমান, আমার কেন জানি মনে হচ্ছে এইবার এখান থেকে একটা ম্যাথ দিয়ে দিবে। 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এফ মানে কি ফোকাস দূরত্ব, ইউ মানে কি তুমি যত দূরত্বে বস্তুকে রাখছো, আর ভি মানে কি যত দূরত্বে বিম্বটা গঠিত হয়েছে। আশা করি পুরোপুরি ক্লিয়ার। আর এখান থেকে লাগবে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের লেন্সের গঠন, যে কোন লেন্স কিরকম দেখতে, সেটা একবার অবশ্যই চোখ বুলাবা, বিভিন্ন ধরনের লেন্সের গঠন। আর হচ্ছে গিয়ে তোমার বিভেদের মধ্যে তুলনা দেখবা, বাট ম্যাথ দেখবা না। হ্যাঁ, জাস্ট তুলনা দেখবা, ম্যাথ দেখবা না, কোনো ম্যাথ দেখবা না। আমাদের বিভেদন 2 প্রকার আছে, রৈখিক এবং কৌণিক, জাস্ট তুলনা দেখবা, কোনো ম্যাথ দেখবা না। আর বাস্তব এবং অবাস্তব বিম্বের পার্থক্য, হ্যাঁ, ওদের মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে, সেগুলো দেখবা। আর কোন একটা বস্তুকে তুমি কোন জায়গায় রাখলে কোথায় গঠিত হয়, হ্যাঁ, ওই যে তোমার বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, ঘর্বিত, হ্যাঁ, এগুলা কিন্তু দেখবা। এই যে এটা 9 নাম্বার, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা,
তো এইটাই কিন্তু আমি ছক আকারে দিয়ে দিছি, এটাই এখানে ছক আকারে দেওয়া আছে, এই যেটা পুরাটা ছক আকারে দেওয়া আছে, কোথায় রাখলে কোথায় গঠিত হবে। আর হচ্ছে পি ইকুয়াল টু 1/f, এইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু 1/f। হ্যাঁ, দূরবীক্ষণ অণুবীক্ষণ তেমন একটা ইম্পর্টেন্ট না, একটু লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু একটু কম ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে বর্ণালী কেন উৎপন্ন হয় সেগুলো দেখতে পাবো। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। এখানে অনেক ধরনের ঘটনা রয়েছে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। তো কি কি আবিষ্কারক কি কি তত্ত্বের মাধ্যমে কি কি ব্যাখ্যা করতে পেরেছেন এবং কি কি ব্যাখ্যা করতে পারেন নাই, ছক আকারে দিয়ে দিছি, এটা ভালো মতো পড়বা। প্রশ্ন ফাঁস, ধরো এখান থেকে একটা কমন আসবে, ঠিক আছে। এটা পাশাপাশি পড়বা হচ্ছে যে দৃশ্যমান যে আলোর যে বর্ণালীটা রয়েছে অবশ্যই মুখস্থ রাখবা, 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে যতগুলো আছে মুখস্থ রাখবা। বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, অবলোহিত রশ্মি আর অতি বেগুনি রশ্মি, এগুলা কেন মানে কোথা থেকে উৎপন্ন হয় সেগুলা দেখবা। এটা দেখবা কোথায়, যে ইসাক স্যারের বইয়ে একটা ছক আছে, সেই ছকটা এখানে দিলাম না, অনেক বড়, এটা অতিরিক্ত বড়, এর জন্য দেই নাই। আলোর ব্যতিচার কিছু বৈশিষ্ট্য আছে, ব্যতিচার হওয়ার জন্য কিছু শর্ত আছে, যে এইগুলা হইলে ব্যতিচার হবে, নাহলে হবে না। তো সেই বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বা। গঠনমূলক ধ্বংসাত্মক কখন তৈরি হয়, কখন গঠনমূলক হয়, কখন ধ্বংসাত্মক হয়, সেগুলো দেখবা। আর বাকি হচ্ছে পার্থক্যটা, ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে পার্থক্য। তোমরা ভাবতে পারো ভাইয়া তো অনেক কিছু দিচ্ছে, জি না ভাই, অনেক কিছু বাদও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এটা হচ্ছে চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে একটু ঝামেলা লাগে, যারা হচ্ছে পরবর্তীতে প্রিপারেশন নিছো, মানে ফার্স্ট টাইম এটা পড়ো নাই, তাদের জন্য আমি একবার শর্ট করে দিচ্ছি, এই সাজেশনটাকে আরো শর্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার হচ্ছে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এগুলো বেসিক জানার চেষ্টা করবা, যে কোনটা কি, কিভাবে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বিভিন্ন বলের উদাহরণ, ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা তো হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্কটা, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। হ্যাঁ, তারপর এখান থেকে পাবা যে ফটোতড়িৎক্রিয়া, ভাই এটা হেভি ইম্পর্টেন্ট, ফটোতড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যটা পড়বা। ফোটন কি কাজে ব্যবহৃত হয়, ওর ধর্ম কি কি, এগুলো পড়বা। এই আর কার্য অপেক্ষক সূত্রটা, এটা থেকে বড় ম্যাথ আসবে না, কারণ এখানে যে ক্যালকুলেশন গুলো ঝামেলাওয়ালা ক্যালকুলেশন, এটা ভালো মতো দেখবা। হ্যাঁ, এই তো এগুলো পড়লে আমার মতে মোটামুটি হয়ে যাবে। পরমাণু মডেল প্রথম 50% পুরো কেমিস্ট্রি, পুরা কেমিস্ট্রি, ঠিক আছে। সো রাদারফোর্ড পরমাণু মডেল এগুলো তোমরা পারো বলে আমি আমার মনে হয়, এগুলো কেমিস্ট্রি, আইসোটোন, আইসোবার, আইসোমার, এগুলো কেমিস্ট্রিতে ভালো মতো পড়ে ফেলছো। এখান থেকে যদি বলো ফিজিক্স থেকে কি পড়বো ভাইয়া, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা উৎস, কারণ, ব্যবহার, বৈশিষ্ট্য, মানে কেন কোন একটা পদার্থ তেজস্ক্রিয় হয়, তারপরে হচ্ছে ওটার ফর্মুলাটা কি। হ্যাঁ, এটা কিন্তু একটা শর্টকাট একটা ফর্মুলা আছে। হ্যাঁ, এই যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের একটা শর্টকাট একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n/n0 সমান সমান কত, 1/2 এই n এর মানটা আমরা চাইলে ইজিলি বের করতে পারবো, যে t½ সমান সমান t/n, এটা দিয়ে বের করা যায়। এই শর্টকাটের ম্যাথটা করে ফেলবা। ওকে, আর আর হচ্ছে ভর ত্রুটিটা একটু কম ইম্পর্টেন্ট। দশম মধ্যে থেকে সেমিকন্ডাক্টর থেকে অবশ্যই বৈশিষ্ট্যগুলো পড়বা, বিভিন্ন ধরনের ব্যান্ড থাকে, হ্যাঁ, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এদের মধ্যে যে পার্থক্যটা সেটা দেখবা। আর হলো পি টাইপ, এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য, যে পি টাইপ কখন ব্যবহৃত হয়, এন টাইপ কখন ব্যবহৃত হয়, এদের মধ্যে মানে বৈশিষ্ট্য বা পার্থক্যটা কিরকম, সেগুলো ভালো মতো দেখবা। আর হলো পি টাইপ এন টাইপ দিয়ে কিন্তু আমরা ডায়েট তৈরি করে থাকি, জাংশন ডায়েটের বৈশিষ্ট্য, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, যে ফরওয়ার্ড বায়াসটা কখন হয়, রিভার্স বায়াসটা কখন হয়, হ্যাঁ, এই পার্থক্যগুলো দেখবা। জেনারেল ভোল্টেজ হঠাৎ করে হয়, কেন হয় সেটা দেখবা। হ্যাঁ, আর হচ্ছে কি, আর হচ্ছে গতীয় রোধ, গতীয় রোধ কিছুই না ভাই, ওই ভি ইকুয়াল টু আই আর আছে না, ওইটার থেকে আর ইকুয়াল টু কত, ডেল ভি বাই ডেল আই। এবং সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে তোমার, আর এইখান থেকে ওই যে আই সমান সমান আইবি প্লাস আইসি আছে না, একটাই মাত্র ম্যাথ, একটাই, এইটাই খালি দেখবা, ঠিক আছে। আর এগুলো থেকে মেডিকেলে এখন রিসেন্টলি আর প্রশ্ন আসে না, এন্ড গেট, অর গেট, নট গেট থেকে আসে না, বাট আগে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন আসছে। তো আমার মনে হয় যদি আগের মতো প্রশ্নে ব্যাক করে, তো সেই ক্ষেত্রে আইসিটি কিছু জিনিসপাতি দেখবা, বাট আইসিটি বই ধরা দরকার নেই, ফিজিক্স বইটাই পড়বা। এন্ড গেট মানে কি গুণ করা, অর গেট মানে কি যোগ করা, নট গেট মানে কি বিপরীত করে দেওয়া। আর এখান থেকে পড়বা যে ট্রানজিস্টর কি কাজে ব্যবহৃত হয়, প্রকারভেদ, ট্রানজিস্টর নিয়ে অনেক কিছু আছে বই, সব স্কিপ করবা, ঠিক আছে। এবার আসি জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার এই যে আবদ্ধ মহাবিশ্ব উন্মুক্ত যে মহাবিশ্বটা আছে, এটার বেসিকটা। হ্যাঁ, যে আবদ্ধ মহাবিশ্বটা কখন হয়, উন্মুক্ত মহাবিশ্বটা কখন হয়, একজন বিজ্ঞানী বলছে হাবল বিধি, ভি ইকুয়াল টু এইচ ডি, হ্যাঁ, একটা ফর্মুলা আছে হাবল বিধি। হ্যাঁ, পালসার থিওরি, এগুলো ভালো মতো দেখবা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ার্ক, ফার্মিয়ন, হ্যাঁ, কোনটার স্পিন কত, কোনটার আধান কত, এটা ভালো মতো দেখবা। আর এটা পাশাপাশি হচ্ছে ঘটনা দিগন্ত শর্টশিয়ার, এটা অনেকবার কিন্তু মেডিকেলে আসছে, এটা দেখবা। কৃষ্ণ বিবর আমরা কেন দেখতে পাই না, কৃষ্ণ বিবর সম্পর্কে জানার চেষ্টা করবা। সুপারনোভা, ডার্ক ম্যাটার, এগুলো জানো, এগুলো সব ছোট ছোট টপিক, সুপারনোভাটা দেখবা। তো এই ছিল আমাদের সাজেশন। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো মতো পড়ো। মেডিফিজিক্স হচ্ছে 10 দিনে যে কোপায় দিবা, তো সেইটা আসলে কিভাবে, খুবই সহজ, আমি একটা টেকনিক বলে দিই তোমাদের। যেহেতু প্রায় টোটাল হচ্ছে 21টা চ্যাপ্টার, যে কাজটা করবা, ডে 1 এভাবে ভাগ করে ফেলো,
ডে 1, ডে 2 এভাবে হচ্ছে ভাগ করে ফেলো, ঠিক আছে? এরকম করে তোমরা তাহলে কত পাবা? ডে 10 পাবা, ঠিক আছে? আমি বলবো একটু সিরিয়াল করে পড়ো, অর্থাৎ ডে 1 এর মধ্যে তুমি পড়বা ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, ডে 2 তে পড়বা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, ঠিক আছে? এখন যেই চ্যাপ্টারটা সহজ, যেমন লাস্টে তোমার জ্যোতির্বিজ্ঞান, এটার জন্য তো 2টা চ্যাপ্টার হওয়া লাগে না, সেদিন তুমি 3টা চ্যাপ্টার পড়ে ফেলো। ডে 10 এ তুমি কি পড়বা? তুমি পড়বা হচ্ছে 9, 10, 11, তিনটাই তুমি পড়ে ফেলো, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেক দিন তুমি 2টা চ্যাপ্টার করে যদি পড়ো, তোমার এমনি শেষ হয়ে যাবে। নর্মাল পড়া না, ভালো মতোই পড়া, ভালো মতোই পড়া, এমনি শেষ হয়ে যাবে। আর যদি তোমার এটা গেল যাদের অন্য সাবজেক্ট ভালো মতো পড়া আছে, আর যাদের অন্য সাবজেক্ট ভালো মতো পড়া নাই, মানে বায়োলজি এগুলোও ভালো মতো পড়তে হবে, আমি বলবো ফিজিক্স সেই ক্ষেত্রে 3টা করে পড়বা, ঠিক আছে? 1, 2, 3, তারপর এখানে কয়টা পড়বা? 4, 5, 6, 4, 5, 6, তাহলে তোমার মোটামুটি 7 দিনই কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এবং লাস্টের 3 দিন তুমি চাইলে বায়োলজি বা কেমিস্ট্রি পড়তে পারো। সো এটা আমি 2 টাইপের স্টুডেন্ট নিয়ে কথাবার্তা বললাম, যে যার ফিজিক্স ভালো মতো পড়া বাকি তারা একদিনে 2টা করে চ্যাপ্টার পড়বা, আর যাদের ফিজিক্স ভালো মতো পড়া আছে অলরেডি, তোমরা একদিনে 3টা করে চ্যাপ্টার পড়বা, তাহলে এক সপ্তাহের মধ্যেই কভার হয়ে যাবে। লাস্টের 3 দিন ভালো মতো বায়োলজিটা, কেমিস্ট্রিটা, জিকে বা ইংলিশ যা দরকার হয় সেটা পড়ে নিবা। সবার জন্য শুভকামনা রইল। মেরি ফিজিক্সটা যাতে তোমরা 20-এ 20 পাও, সেটা কিন্তু আমি চাই। পরীক্ষার দিন কিন্তু আমি পোস্ট দিব কার কতটা হয়েছে মেরি ফিজিক্সে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।